আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের এই পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজ অত্যন্ত ভারী এক হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। আমরা সবাই জানি ২০২৬ সালের এই ঐতিহাসিক নির্বাচনে এদেশের আপামর জনতা বিপুল ভোটে ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছে। বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় আসেন। দীর্ঘ প্রতীক্ষার পর জনমানুষের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করেছে। কিন্তু আজকে যে বিপদের কথা বলতে চাচ্ছি তা কোনো দলীয় রাজনীতির কথা নয়। তা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের টিকে থাকার এক গভীর অস্তিত্বের প্রশ্ন। বিএনপি আজ ক্ষমতায় বসেছে ঠিকই, কিন্তু তারা কি আসলে স্বাধীনভাবে দেশ চালানোর ক্ষমতা তাদের নিজেদের হাতে পেয়েছে? আজ যে তথ্যগুলো নিয়ে কথা বলবো তা শুনলে বা তা জানলে আমি মনে করি আপনারা রীতিমতো চমকে উঠতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের একটি ফটো কার্ড ঘুরতে দেখছেন, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে বাংলাদেশ এখন থেকে তার রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানকে আর কোনো ধরনের ভর্তুকি দিতে পারবে না। ভাবুন তো একবার, আমাদের কৃষি প্রধান এই দেশে সার, বীজ কিংবা সেচের পেছনে সরকার যে টাকাটা দেয় সেটা যদি হুট করে বন্ধ হয়ে যায় তবে কৃষকের কি হাল হবে? শুধু তাই নয়, আমাদের বিদ্যুৎ খাত বা শিল্পের জ্বালানিতে যে সামান্য স্বস্তিটুকু রাষ্ট্র দেয় তাও কিন্তু এই চুক্তির কারণে কেড়ে নেওয়া হচ্ছে। দেখুন, ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয় কোনো দেশ যখন তার অভ্যন্তরীণ নীতি নির্ধারণের চাবিকাঠি অন্য রাষ্ট্রের হাতে তুলে দেয় তখন সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব আসলে নামমাত্র হয়ে দাঁড়ায়। ১৯ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভূখণ্ডে বাণিজ্যের নামে নিয়ন্ত্রণ শুরু করেছিল, তারাও কিন্তু শুরুতে এই মুক্তবাজার আর সুশৃঙ্খল বাণিজ্যের দোহাই দিয়েছিল। কিন্তু দিন শেষে কি হয়েছিল? দিন শেষে আমাদের মসলিন শিল্প ধ্বংস হয়েছিল, আমাদের নীল চাষিরা সর্বশান্ত হয়েছিল। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে ডক্টর ইউনূসের এই চুক্তিগুলো কি আমাদের সেই নব্য ঔপনিবেশিক শাসনের দিকে ঠেলে দিচ্ছে না? এই প্রশ্নটির উত্তর আপনারা দিয়ে যাবেন। এই যে চুক্তি এবং সংবাদ মাধ্যমের তথ্য উপাত্ত, সেটি বিশ্লেষণ করলে বা সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা শক্তির সাথে এমন কিছু অসম এবং দাসত্বমূলক চুক্তি করা হয়েছে যা এখন বর্তমান নির্বাচিত সরকারের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি ভাবছেন বিএনপি কেন চাইলেই হুট করে জিনিসপত্রের দাম কমিয়ে দিতে পারছে না? কেন জনগণের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বর্তমান সময়ে তারা হিমশিম খাচ্ছে? তার মূলে রয়েছে সেই বাণিজ্য চুক্তিগুলো। দেখুন, ইতিহাসে আমরা মীর জাফরের কথা বলি, আমরা উমি চাঁদদের কথা বলি, কিন্তু আধুনিক যুগে কলমের খোঁচায় কিভাবে একটি দেশের সার্বভৌমত্ব বিসর্জন দেয়া যায় তা এই চুক্তির প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো বাংলাদেশ সরকার এখন থেকে তার রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানকে আর কোনো ভর্তুকি বা অবাণিজ্যিক সহায়তা দিতে পারবে না। ভাবুন তো একবার, আমাদের দেশের পাওয়ার গ্রিড, আমাদের সার কারখানা কিংবা বিএডিসি, যাদের মাধ্যমে সরকার সাধারণ কৃষককে কম মূল্যে সার বা বীজ দেয়, সেসব খাতে টাকা দেওয়া এখন নিষিদ্ধ। এটি কি কেবল একটি কাগজের চুক্তি? না, এটি হলো এদেশের কোটি কোটি সাধারণ মানুষের পকেটে আমি মনে করি সরাসরি ডাকাতি করার একটি আইনি প্রক্রিয়া বা আইনি পথ। দেখুন, বর্তমান বিএনপি সরকার এখন এমন এক চূড়াবালিতে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা আর অন্যদিকে ডক্টর ইউনূসের সেই ফেলে যাওয়া চুক্তির শেকড়। চুক্তিতে বলা হয়েছে আমাদের দেশের ভেতরে যতগুলো ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী প্রতিষ্ঠান আছে তারা সরকারকে কতটুকু কর ছাড় দিচ্ছে বা সরকার তাদের কি প্রণোদনা দিচ্ছে তার প্রতিটি খুঁটিনাটি তথ্য
যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। ভাবা যায় একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ অর্থনীতির নাড়ি নক্ষত্র কেন অন্য একটা রাষ্ট্রকে নিয়মিতভাবে রিপোর্ট করতে হবে? এটি তো স্রেফ নজরদারি নয়, এটি হলো সরাসরি আমাদের শিল্পের চাবিকাঠি বিদেশিদের হাতে তুলে দেয়া। আমাদের স্থানীয় উদ্যোক্তারা যখন দেখবে যে তাদের সমস্ত গোপন কৌশল বা রাষ্ট্রীয় সহায়তার তথ্য বাইরের দেশে চলে যাচ্ছে, তখন তারা কি আর বিনিয়োগে সাহস পাবে? তারা কি উদ্যোক্তা হতে সাহস পাবে? তারা কি উৎপাদন করতে সাহস পাবে? শুধু তাই নয়, সবচেয়ে মারাত্মক বিষয় হলো এই চুক্তি কার্যকর হওয়ার মাত্র 6 মাসের মধ্যে সমস্ত ভর্তুকির তথ্য বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও কাছে জমা দিতে হবে। আজ বিএনপি সরকার ক্ষমতায় বসে দেখছে তাদের রাজকোষের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। তারা যদি আজ বিদ্যুৎ বিল কমাতে চায়, তারা যদি আজ তেলের দাম কমিয়ে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে চায়, তবে ওই বিদেশি চুক্তির খড়গ নেমে আসবে। এই যে হাত পা বেঁধে সাঁতার কাটতে নামিয়ে দেওয়া হয়েছে নতুন সরকারকে, এর পরিণতি কি হবে তা কি আপনারা বা আমরা সাধারণ জনগণ কখনো একবারও ভেবে দেখেছি? সাধারণ মানুষ কিন্তু এত জটিল অর্থনৈতিক সমীকরণ কোনোদিনই বুঝে না। তারা দেখবে বাজারে আগুন, তারা দেখবে বেকারত্ব বাড়ছে, আর ঠিক তখনই এক চরম হাহাকার এই বাংলাদেশের ভূখণ্ডে তৈরি হবে। আর এই হাহাকার থেকেই মানুষ কিন্তু আবার পেছনের দিকে তাকাতে শুরু করবে। তারা মাঠের বাইরে থাকা আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে বাধ্য হবে। কেন জানেন? কারণ মানুষ তখন তুলনা করতে শুরু করবে। মানুষ মনে করবে শেখ হাসিনার সময় অন্তত আমেরিকার এই রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখানোর একটা সাহস ছিল, যার অনেক প্রমাণ রয়েছে। এবং সেই সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন তারা এই যে ভর্তুকির বিষয়, এগুলো নিয়ে কোনো বিদেশি রাষ্ট্রকে কোনো ধরনের কৈফিয়ত দিতে হয়নি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক মতপার্থক্য হাজার থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা যে বিশ্ব ব্যাংকের রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে দেখিয়েছিলেন, কিংবা সেন্ট মার্টিন ইস্যুতে যেভাবে পশ্চিমা চাপকে পায়ে ঠেলে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখেছিলেন, সেটি কিন্তু এখন সাধারণ মানুষের কাছে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠবে বা উঠছে। শেখ হাসিনা আমেরিকার চাপের মুখেও যেভাবে অবিচল ছিলেন, তা এখনকার পরিস্থিতির সাপেক্ষে আমি মনে করি মানুষের কাছে এক বিশাল বীরত্বগাথা মনে হবে, এবং বর্তমানে তাই ঘটছে। এখন জনগণ দেখবে বর্তমান সরকার বিপুল ভোটে জিতলেও ডক্টর ইউনূসের রেখে যাওয়া সেই ভুল এবং সর্বনাশা চুক্তির জালে তারা পুরোপুরি বন্দী। আর যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তারা যখন দেখবে তাদের সার্বভৌমত্ব আছে লুণ্ঠিত, তখন তারা আবার আওয়ামী লীগকেই ফিরিয়ে আনার জন্য রাজপথে নামা শুরু করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন করবে? কারণ পট পরিবর্তন না হলে, অর্থাৎ এমন এক জানবাজ নেতৃত্ব ছাড়া যে না আসলে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে এই আন্তর্জাতিক জাতাকল থেকে বের হওয়া সম্ভব নয়। পট পরিবর্তন হলে তবেই এই চুক্তিগুলো বাতিল করা সম্ভব হবে এবং দেশের সার্বভৌমত্ব আবারও নিজেদের হাতে ফিরে আসবে। এটিই কিন্তু ইতিহাসের অমোঘ নিয়ম। দেখুন সুপ্রিয় দর্শক, বিএনপি সরকার আজ যে বিপদে পড়েছে, তা থেকে উত্তরণের জন্য তাদের যে কঠোর অবস্থান নেওয়া দরকার ছিল, সেই পথে ডক্টর ইউনূসের সেই চুক্তিগুলো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই যে বাজার প্রতিযোগিতাকে প্রভাবিত করার দোহাই দিয়ে ভর্তুকি বন্ধ করা হচ্ছে, এটি আসলে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা নীল নকশা। আমরা কিন্তু ইতিহাসে দেখেছি কিভাবে লর্ড ক্লাইভ বা হেস্টিংসরা কর আদায়ের নামে এদেশের কৃষকের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আজকে অর্থাৎ 2026 সালে এসে বন্দুকের বদলে কলম আর চুক্তির মাধ্যমে সেই একই কাজ কিন্তু করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু একটু গভীরভাবে খেয়াল করবেন, এই দেশে পট পরিবর্তনের পরই কেবল বড় বড়
অন্যায্য চুক্তিগুলো চ্যালেঞ্জ করা সম্ভব হয়েছে। এখন যদি বিএনপি সরকার এই চুক্তির বেড়াজাল ভাঙতে না পারে, তবে জনগণ কিন্তু ধরে নেবে তারা কেবল চেহারা পরিবর্তন করেছে, কিন্তু ক্ষমতার চাবিকাঠি এখনো সেই বিদেশি প্রভুদের হাতেই আছে। আর এর ফলে যে গণ অসন্তোষ তৈরি হবে, তার সুবিধা কিন্তু আওয়ামী লীগ পাবে। শেখ হাসিনা যদি আগে বিদেশি চাপকে ভয় পেতেন, তবে আজ বাংলাদেশ হয়তো অনেক আগেই এই একই অবস্থায় পড়তো। মানুষ এখন সেই দৃঢ়তার অভাব একদম হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনারা আপনাদের আশপাশ খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন। একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, মুক্তবাজার মানে এই নয় যে আপনি আপনার দেশের মানুষকে না খাইয়ে বিদেশের স্বার্থ রক্ষা করবেন। অথচ ডক্টর ইউনূসের সরকার সেই কাজটি অত্যন্ত সূক্ষ্মভাবে করে দিয়ে গেছেন। এখন বিএনপি সরকারের জন্য এটি একটি অগ্নি পরীক্ষা। তারা কি পারবে আন্তর্জাতিক আইনি লড়াই করে এই চুক্তি থেকে বের হতে, নাকি তারা এই চাপের কাছে নতি স্বীকার করে দেশের শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? মনে রাখবেন, এই দেশের মানুষ কিন্তু এখন আর বোকা নয়। তারা একবার জেগে উঠলে তারা কিন্তু কাউকেই ছাড় দেয় না। পরিশেষে বলবো, এই পরিস্থিতি আমাদের সবার জন্য এক চরম সতর্কবার্তা। আমি সব সময় সত্য বলতে পছন্দ করি, আর আজকের তেতো সত্য এটাই যে আমাদের স্বাধীনতা এখন কেবল কাগজের মানচিত্রে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অর্থনীতি যদি অন্যের ইশারায় চলে, তবে সেই স্বাধীনতা দিয়ে আমরা আসলে কি করব? বর্তমান সরকার যদি দ্রুত এই চুক্তির শিকল ভাঙার জন্য কার্যকরী পদক্ষেপ না নেয়, তবে আমি মনে করছি রাজপথ কিন্তু আবার উত্তপ্ত হতে সময় নেবে না। কারণ পেট যখন ক্ষুধার্ত থাকে, তখন মানুষ কেবল সেই মুক্তিদাতাকেই খুঁজে, যে সাহসের সাথে পরাশক্তির বিরুদ্ধে একদম রক্তচক্ষু নিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারে বা দাঁড়াতে পারে। এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই সংকটময় মুহূর্তে নিজেদের বিবেককে জাগ্রত রাখুন। আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে রক্ষা করুন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে ধরনের মন্তব্য, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক খারাপ হোক, এমনকি আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আমার আলোচনাগুলো কতটুকু ভালো লাগে সেটিও জানাবেন। আমি আপনাদের কমেন্ট থেকে শিক্ষা অর্জন করি, এটা আমি সবসময় বলে থাকি। আর আমার আলোচনা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। যদি আপনি সম্পূর্ণ শোনেন, তাহলেই কেবল আপনার মন্তব্যের মাধ্যমে আমি শিক্ষা অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।